স্লোগান দেবে সবকা সাথ সবকা বিকাশ, আর ঈদের উৎসবে সংখ্যালঘুদের আনন্দ করতে দেবেন। পিসি মিডিয়াকে আমি অনুরোধ করব, আমি যদি ভুল বলি কোনোদিন আপনার ক্যামেরার সামনে সাক্ষাৎকার দেবো না। আপনি গ্রামে যান, মানুষ কদিন রেগার কাজ পেত 2018 সালের আগে, এখন কদিন পায়? এবং জয়দিন রেগার কাজ পায়, বছরে 6 দিন 7 দিন 10 দিন যে রেগার কাজ পায়, তার অর্ধেক টাকা দিয়ে দিতে হয় মাতব্বরদের, যারা ছবি তুলতে আসে, গ্রামীণ মাতব্বরদের। কারা তারা? মন্ডলের নেতা, বুথের নেতা, বিজেপি করে, শাসক দলের দুর্বৃত্ত। স্লোগান দিচ্ছে নেশামুক্ত ত্রিপুরা, আর সরকারি জায়গায় চারতলায় রাতের অন্ধকারে নাইট ক্লাব খুলে দিয়েছে। নেশামুক্ত ত্রিপুরা মানে কি নতুন করে 100টা মডেল লাইসেন্স? নেশামুক্ত ত্রিপুরা মানে অলিতে গলিতে, বিধানসভায় কালকে এসছে একজন বিধায়ক, উনি বলেছে সমস্ত গলি হচ্ছে এখন নেশার আড্ডা আগরতলা শহরে, ত্রিপুরা রাজ্যে। তেলিয়ামোড়া থেকে এক গাড়ি পটল যদি গোলবাজারে নিয়ে আসতে হয়, রাস্তায় রাস্তায় চাঁদা দিতে হয়, 120 টাকা বিক্রি করলেও পোষায় না। রাস্তায় ফুটপাতে গাড়ি দাঁড় করিয়ে ওই স্কোয়াশ বিক্রি করে, পেঁপে বিক্রি করে, টমেটো বিক্রি করে, সারাদিনে রোজগার নেই 300 টাকা, তাদেরকে বলছে 300 টাকা চাঁদা দিতে হবে, নাহলে দোকান করতে পারবে না। চাঁদার জন্য দেখবেন রোগী যখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আর যখন রোগী ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে কোনো ওষুধ থাকে না, তখন কুরামিন ইঞ্জেকশন দিতে হয়। কুরামিন ইঞ্জেকশন জানেন তো? বিজেপি এই সর্বশেষ চেষ্টা করছে মিথ্যার রাজনীতি আমদানি করে রাজ্যের মধ্যে, ট্রাইবেল বাঙালির মধ্যে সুরসুরি দিয়ে, উচকানি দিয়ে, এটা কুরামিন ইঞ্জেকশন। কারণ তাদের দিন শেষের পথে তারা দেখতে পাচ্ছে 80 ডাঙ্গার যাদের রক্ত আছে এখনো হাতে লেগে, তারা হচ্ছে সরকারের শরিক। দিল্লিতে গিয়ে কুস্তি করছো, এখানে এসে দুস্তি করছো। কখনো অমিত শাহের সাথে বৈঠক, কখনো মানিক শাহের সাথে বৈঠক। রাত্রেবেলা আমরা বাঙালি, দিনের বেলা তিপ্রামথা। এদিকে সুনীল দাউদর সাহেবের নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ির সামনে ঘেরাও, আর ওদিকে পাহাড়ে হচ্ছে এনসি সাহেবের নেতৃত্বে ঘেরাও। চিত্রনাট্য কোথায় হয়েছে? দিল্লির প্রধানমন্ত্রীর হেডকোয়ার্টারে, দপ্তরে, জিতেন্দ্র সিং এর দপ্তরে বসে, হেডকোয়ার্টার, আরএসএস এর নেতারা একসাথে বসে ওখানে পরিকল্পনা করে। আমাদের রাজ্যে প্রশাসন বলে কোনো অস্তিত্ব নেই, ডিএম নেই, এসডিএম নেই, তহসিলদার নেই, থানা নেই, মন্ডল যা বলে তা হবে। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন সিপিএম দলের রাজ্যের অন্যতম একজন বরিষ্ঠ নেতৃত্ব অমল চক্রবর্তী, যিনি ডিএফআই এর রাজ্য সম্পাদকও ছিলেন। অমল দা, আপনাকে স্বাগত পিসি মিডিয়া। ধন্যবাদ। আপনারা কেমন আছেন সবাই? হ্যাঁ, ভালো আছি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলছেন যে বিরোধীরা চোখের ছানি অপারেশন করতে হবে, বিরোধীরা রাজ্যের উন্নয়ন দেখতে পাচ্ছেন না, তাই অপপ্রচার কুৎসার রাজ্যে, কি বলবেন? এটার উত্তর আপনাদের ক্যামেরার মধ্যে ধরা আছে না? আমি যতটা জানি পিসি মিডিয়া আপনারা উত্তর ত্রিপুরা থেকে পরিচালনা করেন। তো উত্তর ত্রিপুরা থেকে একবার গাড়ি করে আগরতলা আসুন না, তাহলে তো কার ছানি অপারেশন করতে হবে এটা ধরা পড়ে যাবে। আমার মুখে উত্তর দিলে কি শোভা পাবে? শোভা পাবে না তো। আগরতলা থেকে খোয়াই যান, খোয়াই থেকে কৈলাসহর যান। আর গ্রামেগঞ্জের কথা বলছি না আমি, জাতীয় সড়ক পানিসাগরে গিয়ে দেখুন না, জনগণ, পানিসাগরের স্থানীয় মানুষ জাতীয় সড়কের মধ্যে বর্ষি বাইছে, জাতীয় সড়কের মধ্যে ধান গাছ লাগাচ্ছে। তো মুখ্যমন্ত্রীর মতো মানুষ যদি এসব কথা বলে, তো আমি উল্টে বলবো আমি তো ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। ওনার ছানি অপারেশন করা উচিত। উনি দেখতে পাচ্ছেন না। যদিও আমি সবসময় বলি বিজেপি দলটা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে আলাদা করে কি করে দেখবেন? আলাদা করে ওদের সর্বভারতীয় নেতা থেকে শুরু করে মন্ডল বুথ স্তরের নেতারা, ওরা যা বলে তা বিশ্বাস করে না। কথায় একটা, কাজে আরেকটা। কথায় বলবে সবকা সাথ সবকা বিকাশ, কাজের বেলায় রাত্রেবেলা সিপিআইএম অফিস বুলডোজার দিয়ে আক্রমণ। কথায় বলে সবকা সাথ সবকা বিকাশ, মির্জার মধ্যে একজন মহিলাকে ব্লেড দিয়ে চিরে আগুন লাগিয়ে রাস্তায় ফেলে রেখেছে। পুলিশ আসামি এখনো গ্রেপ্তার করতে পারছে না, কারণ আসামি হচ্ছে বিধায়কের ঘনিষ্ঠ আত্মীয়। কৈলাসহরে একজন মুখবধির মেয়ে ধর্ষিত হয়ে যান, আসামি গ্রেপ্তার হয় না। সবকা সাথ সবকা বিকাশের নমুনা এটা। সবকা সাথ সবকা বিকাশের এটা নমুনা। স্লোগান দেবে সবকা সাথ সবকা বিকাশ, আর ঈদের উৎসবে সংখ্যালঘুদের আনন্দ করতে দেবে না। তো এটা কথায় কাজে ফারাক। ওরা এরও বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। ওরা আবার কার সাথে গিয়ে সরকার করছে? তিপ্রামথা। কার কি স্লোগান? ত্রিপুরাল্যান্ড, গেটার ত্রিপুরাল্যান্ড। হয় নাকি এটা? জলে তেলে মিশে নাকি? তাই আপনি বলছেন মুখ্যমন্ত্রী বলছে ছানি অপারেশন করতে। মুখ্যমন্ত্রী না, ওদের একদম সর্বভারতীয় নেতা থেকে বুথ স্তর পর্যন্ত নেতা, কথায় কাজে কোনো মিল নেই। বলছে নেশামুক্ত ত্রিপুরা। আপনি এই জায়গায় যদি কথা বলি, আপনাকে আধা ঘন্টা সময় দিতে হবে। স্লোগান দিচ্ছে নেশামুক্ত ত্রিপুরা, আর সরকারি জায়গায় চারতলায় রাতের অন্ধকারে নাইট ক্লাব খুলে দিয়েছে। আমরা বিক্ষোভ করেছি জনগণের চাপে, এখন দেখেছেন আপনারা উইথড্র করতে হয়েছে অর্ডার। নেশামুক্ত ত্রিপুরা মানে কি নতুন করে 100টা মডেল লাইসেন্স? নেশামুক্ত ত্রিপুরা মানে অলিতে গলিতে, বিধানসভায় কালকে এসছে একজন বিধায়ক, উনি বলেছে সমস্ত গলি হচ্ছে এখন নেশার আড্ডা আগরতলা শহরে, ত্রিপুরা রাজ্যে। নেশামুক্ত ত্রিপুরা
কথা প্রসঙ্গে বললাম, আপনি বলছেন স্থানীয় অপারেশন করতে হবে, এটার প্রসঙ্গক্রমে আমি বললাম নেশামুক্ত ত্রিপুরা মানে নেশাযুক্ত ত্রিপুরা। ওরা বলছে উন্নত শিক্ষা, স্কুলে শিক্ষক নেই, খবর নিয়ে দেখুন শিক্ষক নেই, 4 জন 2 জন স্কুল চালাচ্ছে। কলেজের মধ্যে প্রফেসর নেই, বিধানসভার মধ্যে প্রশ্ন হয়েছে, আমি বলছি না, বিধানসভার মধ্যে প্রশ্ন হয়েছে, সব গেস্ট লেকচারার দিয়ে চলছে কলেজগুলো, প্রিন্সিপাল নেই 24টা কলেজের মধ্যে, অর্ধেকের বেশি কলেজের মধ্যে প্রিন্সিপাল রিক্রুট করছে না। স্থানীয় অপারেশন করতে হবে না, মুখরোচক কথা বললে মানুষ খাবে। মানুষের কাছে জীবনের অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড়। আপনি জান না, আমি বলছি পিসি মিডিয়াকে আমি অনুরোধ করব, আমি যদি ভুল বলি কোনোদিন আপনার ক্যামেরার সামনে সাক্ষাৎকার দেবো না। আপনি গ্রামে যান, মানুষ কদিন রেগার কাজ পেত 2018 সালের আগে, এখন কদিন পায়, এবং জয়দিন রেগার কাজ পায়, বছরে 6 দিন 7 দিন 10 দিন যে রেগার কাজ পায় তার অর্ধেক টাকা দিয়ে দিতে হয় মাতব্বরদের, যারা ছবি তুলতে আসে, গ্রামীণ মাতব্বরদের। কারা তারা? মন্ডলের নেতা, বুথের নেতা, বিজেপি করে, শাসক দলের দুর্বৃত্ত, ঠিকাদার, কন্ট্রাক্টর। কথা বলুন, কথা বলুন, তাদেরকে খুশি না করে কাজ নিতে পারে না। মন্ডলের নেতাদের খুশি না করলে মুড়ে মুড়ে মাচা করে, মাচা বুঝেন তো, মাচা গ্রামের ছেলে বোঝার কথা, গাছের তলায় মাচা করে রাখে বাঁশ দিয়ে, ওখানে বসে থাকে দুর্বৃত্তরা। তারা সমস্ত সরকারি কাজ আগে নিগোসিয়েশন করে নেয়, তারপর কন্ট্রাক্টররা তাদের থেকে কাজ নিতে হয়, পার্সেন্টেজ দিতে হয় 20%, 25%। চোখের ছানি কাটতে হবে না? মুখ্যমন্ত্রী দেখছেন না, আগরতলা শহরে ঘোরেন, সারা রাজ্য ঘোরেন, দুর্বৃত্তদের পয়সা না দিলে কাজ করা যায় না। উদয়পুরেই তো কাজ বন্ধ করে দিল ঠিকাদারের, প্রকাশ্যে বলেছে ক্যামেরার সামনে, আসামি গ্রেপ্তার হয়েছে। বিশালগড়ে এই যে ছেলে সংখ্যালঘু মোর্চার নেতা কদিন আগে বিশালগড় অফিসে আক্রমণ করলো, আমাদের কমরেডদেরকে ঢিল মেরে মাথা ফাটিয়ে দিল, মেয়েটা সাথে নষ্টি ফষ্টি করছে, ধরা পড়েছে, পদত্যাগ করেছে। কেন পদত্যাগ করলে তা হবে? তাকে শাস্তি দেবে না, পুলিশ ধরবে না, গ্রেপ্তার করবে না? ছানি কাটতে হবে না? মুখ্যমন্ত্রী এগুলো সোশ্যাল মিডিয়া দেখছেন না? বিশালগড়ের পুলিশকে অর্ডার দেওয়া যায় না যে তাকে ধরো? কি বলছেন? আমি তো বলছি আপনারা যান ফিল্ডে, আমি যেই কথাগুলো বলছি তার সপক্ষে যদি মানুষ কথা না বলে আমি কোনোদিন আপনাদের ক্যামেরায় সাক্ষাৎকার দেব না। ওদের একটাই কাজ, আমার সাক্ষাৎকার দেখে হয়তো একজন ব্যক্তি আক্রমণ করবে, আমার কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দেবে না। উত্তর দেওয়ার হিম্মত নেই তো, উত্তর দেওয়ার হিম্মত নেই। কারণ আমি যা বলছি রাজ্যের মানুষের কথা, জীবনের অভিজ্ঞতার কথা, জীবনের অভিজ্ঞতা। আপনি শুনেছেন তো এই মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী দিয়ে শুরু করেছেন বলে আমি বলছি, মুখ্যমন্ত্রী আমার শত্রুও না, আমার বাড়ির কাছেই থাকেন, বেশি দূর না। মুখ্যমন্ত্রী বলছেন চাঁদার জুলুম চলবে না আমাদের রাজ্যে। দুর্গাপূজার আগে অনেক মিটিং করেছে, বলছে চাঁদার জুলুম চলবে না। দেখুন সোশ্যাল মিডিয়াগুলো ঘাটুন, বিভিন্ন টিভি চ্যানেলগুলো ঘাটুন। সবজির দাম, আমি গেছি আজকে সকালবেলা বাজার করতে, 120 টাকা পটলের কিলো। জিজ্ঞেস করলাম দাদা কি ব্যাপার, 120 টাকা হঠাৎ করে পটল 60 টাকা থেকে 120 টাকা? বলছে তেলিয়ামোড়া থেকে এক গাড়ি পটল যদি গোলবাজারে নিয়ে আসতে হয়, রাস্তায় রাস্তায় চাঁদা দিতে হয়, 120 টাকা বিক্রি করলেও পোষায় না। গরিব কয়েক কেজি পটল বিক্রি করে, রাস্তায় ফুটপাতে গাড়ি দাঁড় করিয়ে ওই স্কোয়াশ বিক্রি করে, পেঁপে বিক্রি করে, টমেটো বিক্রি করে, সারাদিনে রোজগার নেই, 300 টাকা। তাদেরকে বলছে 300 টাকা চাঁদা দিতে হবে, নাহলে দোকান করতে পারবে না। চাঁদার জুলুম। আমি যদি ভুল বলি আপনাকে সোশ্যাল মিডিয়া দেখিয়ে দেবো। সোশ্যাল মিডিয়া মানে তাদের মনের অভিজ্ঞতার কথা তারা মানুষের, সাংবাদিকদের কাছে শেয়ার করছে। আপনি যেখানে যাবেন চাঁদার জুলুম। অর্ধেক দোকান বন্ধ হয়ে আছে, বলছে পূজার আগে দোকান খুলবো না। আমি বলছি কেন? বলছে না, দোকান খুললে যেই চাঁদা দিতে হয়। একটু পোলট্রির মুরগি বিক্রি করে, সারাদিনে 8টা 10টা মুরগি কেটে বিক্রি করে। ছানি কাটতে হবে না? প্রধানমন্ত্রী আসবেন, ব্যস্ত আছেন, ভালো, ব্যস্ত থাকুন। সমস্ত গরিব দোকানদারকে উঠিয়ে দিয়েছেন সুন্দর উদয়পুর দেখানোর জন্য, সুন্দর চলিগ্রামের রাস্তা দেখানোর জন্য। কিছু ছেলে ফেলে মাংস বিক্রি করতো রাস্তার পাশে, দেখলাম আজকে খবরের কাগজে, তাদেরও উঠিয়ে দিয়েছেন। ছানি কাটতে হবে। দেখছেন না উনি এগুলো? উনি দেখছেন না? আমি জিজ্ঞেস করি, যারা চাঁদার জুলুম করছে, ছোট ছোট ব্যবসায়ীদের, বড় ব্যবসায়ীদের। 1 কেজি পটলের দাম 120 টাকা হয়ে গেল। 1 কিলো টমেটোর দাম গুয়াহাটির থেকে আসলে পরে আগে বিক্রি হতো 50 টাকা 60 টাকা, এখন হয়ে গেল 150 টাকা গাজরের কিলো, টমেটোর কিলো। কেন হলো একবার ইনকোয়ারি করবেন না? কার চোখের ছানি কাটতে হবে? আমি জিজ্ঞেস করি উল্টে, কার চোখের ছানি? মুখ্যমন্ত্রীর দায়িত্ব না যে কেন স্কোয়াশের দাম 40 টাকার থেকে 80 টাকা হয়ে গেল, কেন ঝিঙ্গার দাম? আমি শুধু কথা বলছি, আপনার একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি এতগুলো উত্তর দিলাম। আমি যদি ভুল করি আমাকে ক্ষমা করবেন। মানুষ যদি আমার কথার সাথে একমত না হয়, আমার অভিজ্ঞতার সাথে মানুষের অভিজ্ঞতা, গ্রামের অভিজ্ঞতা যদি না মিলে, আমি তো বলছি দায়িত্ব নিয়ে, শুধু রাজনীতি করার জন্য আমি মাইকের সামনে কথা বলি না। মানুষের জীবনের যন্ত্রণা, মানুষের জীবনের দুঃখ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমার কথা শুনে মানুষ সচেতন হয়, তাদের এই মিথ্যা, প্রতারণা, ভণ্ডামির রাজনীতি, তার বিরুদ্ধে যদি মানুষ রাস্তায় নামে, রাজ্যের মঙ্গল। ভাবতে পারেন মহিলাকে
প্রধানমন্ত্রী আসার 12 ঘন্টা আগে, 24 ঘন্টা আগে, 40 ঘন্টা আগে রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় মহিলা খুন হয়ে যাচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে না। প্রতাপগড়ে কালকে সর্বশেষ বুলডোজার দিয়ে অফিস ভেঙে দিয়েছে। সানি কার অপারেশন করতে হবে আপনারা ঠিক করুন, ইন্টারভিউ নিন ঘুরে ঘুরে দরজায় দরজায়। আমি অনুরোধ করবো আপনাদের কাছে। এর আচ্ছা, বেশি বিজেপি অমলদা, আমি থামাচ্ছি আপনাকে এই জায়গায়। বিজেপি দল একটা অভিযোগ, যেটা পুরনো বলা যায় যে কবর থেকে পুরনো লাশটাকে তোলা হচ্ছে। 80 জুনের যে দাঙ্গার ইস্যু বলা হচ্ছে, বিজেপি নাকি 80 জুনের দাঙ্গার রিপোর্ট প্রকাশ করে। আমি বলছি দেয়ালে যখন পিঠ থেকে যায় না, মানুষ যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই ধরনের মিথ্যার আশ্রয় নিতে হয়। মানুষ যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ যখন অন্তর্কুন্দলে ভোগে, দেখবেন রোগী যখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আর যখন রোগী ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে কোনো ওষুধ থাকে না, তখন কুরামিন ইঞ্জেকশন দিতে হয়। কুরামিন ইঞ্জেকশন জানেন তো, ডাক্তার দেয় এটাই কুরামিন ইঞ্জেকশন, যতক্ষণই পেশেন্টকে বাঁচিয়ে রাখা গেল। সর্বশেষ চেষ্টা এটা কুরামিন ইঞ্জেকশন। বিজেপি এই সর্বশেষ চেষ্টা করছে মিথ্যার রাজনীতি আমদানি করে রাজ্যের মধ্যে, ট্রাইবেল বাঙালির মধ্যে সুরসুরি দিয়ে উচকানি দিয়ে এটা কুরামিন ইঞ্জেকশন। কারণ তাদের দিন শেষের পথে তারা দেখতে পাচ্ছে তাদের নিজেদের মধ্যে অন্তর্কুন্দল, তাদের মধ্যে মাফিয়াগিরি, তাদের মধ্যে নেশাবাজ, তাদের মধ্যে নারী নির্যাতনকারী এত বেশি বেড়েছে। সাক্ষাৎকারটা দেখুন না একবার, আপনাকে অনুরোধ করবো। আমার সাক্ষাৎকার নেওয়ার আগে খয়েরপুরে যুব মণ্ডলের নেতা তার যে স্ত্রী বেশ কয়েকটা টিভি চ্যানেলে 1 ঘন্টার সাক্ষাৎকার দিয়েছে। কি বলেছে বিজেপির যুব মণ্ডলের নেতাদের সম্পর্কে, যুব মোর্চার নেতাদের সম্পর্কে, নিজের স্ত্রী কি বলেছে। আবারও আমি আপনাকে নামাবো অমলদা, শেষ যেটা প্রশ্ন করবো একদম, আপনি সময় সংকীর্ণ। কুরামিন এই হচ্ছে, এই যে 80 দাঙ্গা বলছেন, এটা কুরামিন। 80 দাঙ্গা কি হয়েছে মানুষ থেকে কে ভালো জানে? কারা করেছে 80 দাঙ্গা? 80 দাঙ্গার নায়করাই তো আজকে তাদের সরকারের শরিক। 80 দাঙ্গার নায়করাই তো সরকারের শরিক। তাদের নিয়ে এক সময় উপজাতি যুব সমিতির নাম দিয়ে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য চেষ্টা করেছে। এই উপজাতি যুব সমিতির নেতারাই বিভিন্ন দল পরিবর্তন করে টোরে আজকে তিপ্রা মথা, আজকে সরকারের শরিক। চোরের মায়ের বড় গলা না, চোরের মায়ের বড় গলা না। 80 দাঙ্গার যাদের রক্ত আছে এখনো হাতে লেগে, তারা হচ্ছে সরকারের শরিক। কি বলছে? কাকে বোঝাচ্ছে? কাকে বোঝাচ্ছে? 80 দাঙ্গা ত্রিপুরা রাজ্যের মধ্যে, দেশের মধ্যে নজির। নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে কয়েক ঘন্টার মধ্যে দাঙ্গা বন্ধ হয়েছে ত্রিপুরা রাজ্যে। আবার সম্প্রীতির নজির, আবার 83 সালে বামফ্রন্ট সরকার, 80 সালে 3 বছরের মাথায় আবার বামফ্রন্ট সরকার। মনে করে দেখুন, এই বামফ্রন্ট সরকারকে হটানোর জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, দিল্লি অবধি তৎকালীন রাজনৈতিক নেতারা যুক্ত করে পারেনি। আজকে নতুন গল্প বললে হবে? আচ্ছা অমলদা, আমি থামাচ্ছি। আমি যে প্রশ্নটা শেষে করতে চাইছি আপনাকে, যে আমরা বাঙালি বলছে আগরতলা বাঙালির, ত্রিপুরা বাঙালির, আবার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন। পরিষ্কার বলছি এটা হচ্ছে গেম প্ল্যান, দাবার গুটি। পুতুল নাচ দেখেছেন গ্রামের দেশে? আমি গ্রামে বড় হয়েছি। পুতুল নাচে দেখবেন পুতুল খেলা দেখায়, সুতাটাতে থাকে পেছনে একজনের হাতে থাকে। এই সুতা হচ্ছে বিজেপির হাতে দিল্লিতে। এখানে সুতা নাচ হচ্ছে, কখনো আমরা বাঙালি, কখনো তিপ্রা মথা। বিভাজনের রাজনীতি করো, এদিক দিয়ে বাঙালিদের উস্কাও, দিকে ট্রাইবেল দিয়ে উস্কাও, আমরা মাঝখান দিয়ে শাসন করি। ওরা পুতুল নাচের খেলা খেলছে। ওরাই তো সরকারে, কি করে গ্রেপ্তার হয় না? কি করে? আমরা বাঙালি যখন এই কথা বলে যে আমরা এখানে প্যান্ট শার্ট পরে রাজ্যের মধ্যে মোকাবেলা করব, এই করব সেই করব, তার জন্য তো স্বরাষ্ট্র দপ্তর আছে, সিআইডি আছে, গোয়েন্দা আছে, তাদের দায়িত্ব ব্যাপারটা দেখা। আবার তিপ্রা মথা যখন দিল্লি গিয়ে বক্তৃতা করে, আগরতলা আমার উস্কানি বলে বক্তৃতা দেয়, নানান ধরনের আচরণ করে, বিশ্রামগঞ্জের অমুক, ডেভিড মোরা সিং তমুক, স্বরাষ্ট্র দপ্তর কিচ্ছু করছে না তো, জামাই আদর করছে তাদেরকে। কারা জামাই আদর করছে? শাসক গোষ্ঠী। পুতুল নাচাচ্ছে, দড়ি হচ্ছে ওদের হাতে। কখনো অমিত শাহের সাথে বৈঠক, কখনো মানিক শাহের সাথে বৈঠক। রাত্রেবেলা আমরা বাঙালি, দিনের বেলা তিপ্রা মথা। বামফ্রন্টকে বাড়তে দেওয়া যাবে না, লাল ঝান্ডাকে বাড়তে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা বাঙালিকে তেল দাও, তিপ্রা মথাকে তেল দাও, পুতুল নাচাও, আমরা মধ্যে দিয়ে সরকার চালাবো। এটা বুঝতে এখনো অসুবিধা আছে নাকি? এটা আমি একটা প্রশ্ন যোগ করছি, খারাপ পাবেন না যেহেতু সময় সংকীর্ণ। ত্রিপুরা মাতার সহযোগীরা আগামী কিছুদিনের মধ্যে দুর্গাপূজা পরে ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে অবৈধ অনুপ্রবেশকারীর ইস্যু নিয়ে। সেটা নিয়ে কি বলবেন? এবং এরা একটা অবৈধ, আমার কথার একটাই উত্তর দিয়েছি, পুতুল না, সবটা গেম প্ল্যান হচ্ছে বিজেপির হেডকোয়ার্টার থেকে।
2018 সালের আগে 17 সালে যখন পাহাড়ে বর্মুরাতে রাস্তা অবরোধ হয়েছিল, তার চিত্রনাট্য তৈরি হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরে, পিএমও অফিসে। জিতেন্দ্র সিং তখন প্রাইম মিনিস্টারের মানে জুনিয়র মন্ত্রী ছিলেন। ওখানে বৈঠক হয়েছে বর্মুরাতে রাস্তা অবরোধ হবে। এদিকে সুনীল দাউদর সাহেবের নেতৃত্বে আমাদের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ির সামনে ঘেরাও, আর ওদিকে পাহাড়ে হচ্ছে এনসি সাহেবের নেতৃত্বে ঘেরাও। চিত্রনাট্য কোথায় হয়েছে? দিল্লির প্রধানমন্ত্রীর হেডকোয়ার্টারে, দপ্তরে, জিতেন্দ্র সিং এর দপ্তরে বসে, হেডকোয়ার্টার। আরএসএস এর নেতারা একসাথে বসে ওখানে পরিকল্পনা করেছে। আর আজকে ওই যে বলছেন এইসব বিদেশি বিতরণ, আর ওই যে কি বলছেন আপনারা পূজার পরে স্ট্রাইক করবে, কি করবে, আজকে দেখলাম 13ই অক্টোবর আবার ধর্মঘট নাকি ডেকেছে। সবটা হচ্ছে চিত্রনাট্য। এই চিত্রনাট্য কোথায় তৈরি হয় জানেন তো? এই চিত্রনাট্য তৈরি হয় বিজেপির হেডকোয়ার্টারে। সবটা হচ্ছে খেলা এবং মুখোশ। মুখোশ। আমাদের দেশের শাসক গোষ্ঠী এটা রাজ্যে রাজ্যে করছে তারা, শুধু আমাদের এখানে না। এই ধরনের ছোট ছোট দলকে, যাদের একটু জনসমর্থন আছে, তাদের নিয়ে খেলা করে ঘোলা জলে মাছ শিকার করতে চায়, ঘোলা জলে মাছ শিকার করতে চায়। আপনাদের জানার জন্য বলছি। এবং বিভিন্ন জায়গায় তারা এই কাজ করছে, আমাদের রাজ্য এই কাজ করছে। কখনো আমরা বাঙালিকে উস্কাচ্ছে, কখনো তিপ্রা মাথাকে উস্কাচ্ছে, মাঝখান দিয়ে ঘোলা জলে মাছ শিকার করে সরকার তৈরি করছে। তাহলে হয় নাকি? দিল্লিতে গিয়ে কুস্তি করছো, এখানে এসে দুস্তি করছো, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা স্লোগান দিচ্ছ, আবার তিপ্রা মাথাকেও প্রশ্রয় দিচ্ছ, তো তাদের মন্ত্রীরাও তোমার সরকারে আছে। এটা বুঝতে বাকি থাকে? আমি জিজ্ঞেস করি। ওরাই স্লোগান দিয়েছিল বামফ্রন্টটা বলে নাকি মেলার মাঠ থেকে প্রশাসন চলতো, যদিও প্রশাসনের সাথে মেলার মাঠের কোনো সম্পর্ক ছিল না। আর আজকে আমাদের রাজ্যে প্রশাসন বলে কোনো অস্তিত্ব নেই। ডিএম নেই, এসডিএম নেই, তহসিলদার নেই, থানা নেই, মন্ডল যা বলে তা হবে। মহিলা খুন হয়ে যায়, একজন সর্বনিম্ন স্তর অফিসার পর্যন্ত ভূমিকা গ্রহণ করতে পারে না, সর্বোচ্চ অফিসার মন্ডলের পারমিশন ছাড়া। আইনের শাসন নাই তো। এই যে বার হলো, নাইট ক্লাব, ডিএম বলছে আমি জানি না, মুখ্যমন্ত্রী বলছে আমি জানি না। আপনি বলছেন মুখ্যমন্ত্রী বলছে স্থানীয় অপারেশন করতে হবে। মুখ্যমন্ত্রী জানে না নাইট ক্লাব হয়ে গেছে, কার স্থানীয় অপারেশন করতে হবে? আবার আপনার এই প্রশ্ন আমার এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে, সানিটা কার অপারেশন করতে হবে? একজন রাজ্যের যেই দপ্তরের স্বরাষ্ট্রমন্ত্রী, যার সমস্ত কিছু চোখের নাকের ডগায় থাকা উচিত, পশ্চিম থানা থেকে ঢিলছোড়া দূরত্বে, ওনার বাড়ির অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে, ওনার সরকারি অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে, ওখানে একটা নাইট ক্লাব হয়ে গেল, নাচানাচি হয়ে গেল, আনন্দ হয়ে গেল, পুলিশের সাথে মারামারি হয়ে গেল, উনি বলছে আমি জানি না। আরে কি বলবেন? সুতরাং এইসব মানুষ খায় না। এই কারণেই বলছি, কোরামিন ইনজেকশন দিয়ে সরকার টিকিয়ে রাখার চেষ্টা হচ্ছে। কোরামিন দিয়ে রোগীকে বেশি বাঁচানো যায় না, রোগী কিন্তু মৃত্যু পথযাত্রী। রাজ্যের মানুষ ঠিক করেছে যে এই সরকারকে আর রাখবো না আমরা। এটা রাজ্যের মানুষ না, ওদের দলের লোকরা ঠিক করেছে, ওদের ঘরের লোকরা ঠিক করেছে, ওদের ঘরের লোকরা। ওদের মন্ত্রিসভার মধ্যে হারাহারি বিভাজন, ওদের মন্ডলের মধ্যে হারাহারি বিভাজন, ডেইলি মারামারি হচ্ছে, সাতচার থেকে শুরু করে ধর্মনগর পর্যন্ত। ধর্মনগরের অবস্থা তো কাহিল। সুতরাং কোরামিন ইনজেকশন দিয়ে বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। আপনাদের আশ্বস্ত করছি, মানুষের কাছে যান, অনুরোধ করব, আপনারা আমাদের দেশের সংবিধানের যে 4টা স্তম্ভ, তার মধ্যে অন্যতম 4র্থ স্তম্ভ আপনারা। আমাদের ভারতবর্ষের সংবিধানকে যদি বাঁচাতে হয়, এই 4র্থ স্তম্ভের একটা দায়িত্ব আছে, আপনারা এই দায়িত্ব নিন। এখন আপনাদের কাছে প্রকৃত সময় এসে দায়িত্ব নিয়ে আমাদের দেশের সংবিধানকে, আমাদের রাজ্যকে, আমাদের আইনের শাসনকে আবার জাগিয়ে তোলা। অসংখ্য ধন্যবাদ অমলদা আমাকে সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ততম সময় থেকে। তো অমল চক্রবর্তী ছিলেন এতক্ষণ আমাদের সাথে। কার্যত শাসক দলকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পর্যন্ত তীব্র আক্রমণ করেছেন। অমল চক্রবর্তীর বক্তব্যের কি প্রতিক্রিয়া আপনারা কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।